জেগে আছে পানাম নগর দর্শনার্থীর ভিড়ে, নীরব সাক্ষী পানাম সরস দালান কোঠার ঘিরে। 15 শতকে গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ ভবন, দেখতে দেখায় তার গায়ে খসা ইটের লবণ। পানাম পুল পানাম দিঘি ইতিহাসের সাক্ষী, কারাগারের বেহাল দশা নেই কারারক্ষী। পানাম দিঘির ঘাটে বসে টিয়া ময়না ডাকে, শ্যাওলা ঢাকা পুকুর ঘাট স্মৃতি ধরে রাখে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি সচিবালয় মেট্রো স্টেশনে। এখান থেকে যাব গুলিস্তান বাস স্ট্যান্ডে, তারপর সেই প্রতীক্ষিত পানাম সিটি। চলুন বন্ধুরা, সচিবালয় মেট্রো স্টেশনে নেমেই কিছু দূর হাঁটলেই গুলিস্তান স্টেডিয়াম। সেখানেই পেয়ে যাবেন সোনারগাঁমুখী বেশ কিছু বাস, তার মধ্যে দোয়েল স্বদেশ পরিবহন অন্যতম। প্রায় 30 কিলোমিটার দূরত্বের জন্য এই নন এসি বাসগুলোর ভাড়া 65 টাকা। দূরত্ব অনুযায়ী যা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। আমি সকাল 10:20 সোনারগাঁ মোগরাপাড়ার উদ্দেশ্যে স্বদেশ পরিবহনে করে যাত্রা শুরু করলাম। আপনার ইচ্ছা করলে কুমিল্লা চট্টগ্রাম রোডের বাসে উঠে মোগরাপাড়া নেমে যেতে পারেন, তবে তার জন্য ভাড়া গুনতে হবে 100 টাকারও বেশি। বাসটি ছাড়ার কিছুক্ষণ পরে হানি ফ্লাইওভার দিয়ে ঢাকার যানজট পার হচ্ছে, আর বাসের জানলা দিয়ে উপভোগ করতে লাগলাম ঢাকার বিখ্যাত সব জায়গা। বাসে উঠে ভেবেছিলাম বেশ যাত্রীর চাপ থাকবে, কিন্তু গুলিস্তান থেকে মাত্র 8 জন যাত্রী নিয়েই যাত্রা শুরু করে স্বদেশ পরিবহন। তাছাড়া লোকাল বাস হিসেবে জায়গায় জায়গায় থামিয়ে যাত্রী উঠানোর কথা থাকলেও সেই 8 জন যাত্রী নিয়েই স্বদেশ পরিবহন ছুটতে লাগলো তার গন্তব্যের দিকে। কিছুক্ষণ পরেই দেখা মিলল কাঁচপুর ব্রিজ, আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা সেই বিখ্যাত শীতলক্ষ্যা নদী। নদীর মাঝে মালবাহী জাহাজগুলো দেখে মনে পড়ে গেল 15 শতকের সেই পালতোলা নৌকার কথা, যা দিয়ে তৎকালীন বিলেত থেকে আসতো বিলেতি থান কাপড়। মাত্র 50 মিনিটেই আমরা পৌঁছে গেলাম মোগরাপাড়া বাস স্ট্যান্ডে। বাস থেকে নেমে নাস্তা করার পরিকল্পনা থাকলেও দাম এবং খাবারের মান দেখে আর খেতে ইচ্ছে করল না, তাই রওনা দিলাম মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে পানাম নগরীতে। বন্ধুরা, মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে অটোতে করে আপনি যেতে পারবেন পানাম নগরীতে, জনপ্রতি মাত্র 10 টাকা। আমি প্রধান সড়ক থেকে নেমে একটি অটোতে করে পূর্ব দিকে সেই প্রতীক্ষিত পানাম নগরী পথে যাত্রা শুরু করলাম। মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে পানাম নগরী দূরত্ব মাত্র 3 কিলোমিটার। যতই পানাম নগরীর দিকে এগোচ্ছি ততই যেন মন ছটফট করছে হারিয়ে যাওয়া সেই নগরী দেখতে। বন্ধুরা, আমি চলে আসছি সেই প্রতীক্ষিত পানাম সিটি। চলুন বন্ধুরা, আপনাদের ভিতরে নিয়ে যাই। বন্ধুরা, ভিতরে যাওয়ার আগে পানাম নগরের প্রধান ফটকের বাইরে থেকে নগরীর অংশবিশেষ দেখে সত্যি অবাক হলাম।
এ যেন এক পরিত্যক্ত নগরী। কে বলবে মধ্যযুগের বাংলার দ্বিতীয় রাজধানী সোনারগাঁওয়ের মধ্যে সবচেয়ে ব্যস্ততম শহর ছিল এই পানাম নগরী? এই সোনারগাঁয়ে মোট 3টি নগরী আছে। প্রথমটি হলো বড়নগর, যা মোগরাপাড়া নামে পরিচিত। দ্বিতীয়টি হচ্ছে খাসনগর, যেটি দিঘির পাড়, উইছাপাড়া এবং সোনারগাঁ জাদুঘর নামে পরিচিত। আর সর্বশেষ পানাম নগর হচ্ছে, যা 3টি নগরের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং উল্লেখযোগ্য। পানাম নগরী ছিল তৎকালীন হিন্দু ব্যবসায়ীদের বসত কেন্দ্র, যার মধ্যে সেন, সাহা, তালুকদার, পোদ্দার, ভুইমালি সহ বেশ কিছু শ্রেণীর হিন্দু ব্যবসায়ী ছিল অন্যতম। ফলে নগরীর প্রতিটি স্থাপনাই গড়ে ওঠে ইউরোপীয় উপনিবেশিক স্থাপত্য রীতিতে। এই ব্যবসায়ীদের মধ্যে মূলত ব্যবসা ছিল বর্তমান ঢাকা, কলকাতা জুড়ে। পূর্বে শীতলক্ষা আর পশ্চিমে মেঘনা নদী দিয়ে আসত ব্যবসায়ীদের পণ্য, যার মধ্যে বিলেতি থান কাপড় আসত বাংলায় আর যেত বিখ্যাত মুসলিম কাপড়। কিন্তু পরবর্তীতে এ পোশাক বাণিজ্য স্থান করে নেয় নীল বাণিজ্য, যা পর্যায়ক্রমে ইংরেজরা এখানে গড়ে তোলে নীল বাণিজ্য কেন্দ্র। নগরটির বুক চিরে রয়েছে প্রায় 500 মিটার দীর্ঘ রাস্তা, যা পানাম নগরের যাতায়াতের একমাত্র পথ। এই রাস্তাটির প্রশস্ত 5 মিটার, আর এই পথেই দুই পাশেই রয়েছে একতলা থেকে 3 তলা পর্যন্ত 52টি দালান। এর দক্ষিণ পাশে রয়েছে 21টি এবং উত্তর পাশে রয়েছে 31টি ইমারত। এই নগরীর স্থাপত্য তৈরি হয়েছে মুঘল ও গ্রিকের নিখুঁত পরিকল্পনার আদলে। ফলে প্রতিটি স্থাপনার কারুকাজ, রঙের ব্যবহার, ডিজাইন এবং দালান তৈরিতেও রয়েছে কুশলতায় ভরপুর। নগরীতে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, দরবার কক্ষ, বিচার কক্ষ, জাদুঘর সহ আরও কত কি। নগরীতে পানি সরবরাহের জন্য ছিল 2টি নদী ও 5টি কূপ, যা অধিকাংশই এখন বিলুপ্তির পথে। এছাড়াও প্রায় প্রতিটি বাড়ির সাথেই রয়েছে উঠোন এবং কুয়া বা কূপ। এছাড়াও নগরীতে জলাবদ্ধতা নিরসনের জন্য পানাম ভূমিকে খালের দিকে ঢালু করে রাখা হয়েছে। বন্ধুরা, পানাম নগরী তৎকালীন সোনারগাঁয়ের সবচেয়ে আধুনিক একটি নগরী ছিল। সেই সময়ের বারোভিয়ার সর্দার ও সোনারগাঁয়ের জমিদার ঈশা খাঁ প্রায়ই আসতেন তার বিশেষ অতিথিদের নিয়ে এই নগরীতে। বন্ধুরা, এবার চলুন জেনে আসা যাক কিভাবে বিলুপ্ত হলো 1000 বছরের পুরনো এই পানাম নগরীর ঐতিহ্য। পানাম নগরীর উত্থান শুরু হয় মধ্যযুগে সোনারগাঁ বাংলার দ্বিতীয় রাজধানী হওয়ার পর থেকে। কিন্তু তখনকার ব্রিটিশদের মুসলমানরা অসহযোগিতা করায় ব্রিটিশরা ওই এলাকার স্থানীয়দের ক্ষমতা ও প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয় এবং একই সঙ্গে তারা উচ্চবর্ণের হিন্দুদের সেখানে পুনর্বাসনের ব্যবস্থা শুরু করে। ফলে সেখানে ক্রমেই হিন্দু ব্যবসায়ীদের ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। ব্রিটিশদের অসহযোগিতা করায় সেখানকার স্থানীয়রা এলাকা থেকে অন্যত্র যেতে বাধ্য হয়। ফলে সেখানকার বিস্তীর্ণ এলাকা ক্ষতি হতে থাকে এবং একসময় ভেঙে ফেলা হয় তাদের অনেক ঘরবাড়ি। এভাবেই পানাম নগরীর মূল ঐতিহ্য ধ্বংস হয়ে যায়। এখন যে ধ্বংসাবশেষ দালানগুলো দেখা যাচ্ছে, সেগুলো মূলত তৎকালীন ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা 19 এবং 20 শতাব্দীর হিন্দু উচ্চবর্ণের ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশরা চলে যাওয়ার পর এই ব্যবসায়ীদের প্রতিপত্তি কমতে থাকে এবং ক্রমাগতভাবে তারাও এই এলাকা ছেড়ে ভারতবর্ষে চলে যায়, আর থেকে যায় পানাম নগরীর ভবনগুলো। ধীরে ধীরে এই নগরীও পরিত্যক্ত হতে থাকে।
বন্ধুরা, বর্তমানে পানাম নগরী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন। এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তবে জেলা প্রশাসকের অনুমতিক্রমে নির্ধারিত ফি জমা দিয়ে ভিডিও করার অনুমতি রয়েছে।